উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, যে অধ্যায়টির নাম হলো বীজগাণিতিক রাশি, সেই অধ্যায়ের প্রথম ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা এই অধ্যায়ের টোটাল সম্পর্কিত জানবো, বেসিক কনসেপ্টগুলো বুঝবো এবং এই অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো পড়লে আমাদের এনাফ। যেহেতু হায়ার ম্যাথ ক্লাসটা খুব কম করা হয়, সেক্ষেত্রে হায়ার ম্যাথ থেকে যদি আমরা একটু বাছাই করে পড়তে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও ভালো হয়। আর এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে অবশ্যই 100% প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে আসবো একটু নিচের দিকে, যেগুলো তোমাদেরকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই আমি সর্বপ্রথম তোমাদের অনুশীলনীতে আসবো। আমি কোথায় আসবো? সর্বপ্রথম অনুশীলনীতে, দেন আমি উপরে আসছি তোমাদের এগুলো বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, আমরা সর্বপ্রথম চলছে সোজা অনুশীলনীতে চলে যাচ্ছে। মোটামুটি আমরা এখনো পাইনি এক্সাম্পল, এগুলো সব এক্সাম্পল। আচ্ছা, তোমাদের অনুশীলনী 2, এই অনুশীলনী 2 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো, এটা সর্বপ্রথম কথা। কেননা প্রশ্ন সম্পর্কিত জ্ঞান যদি না থাকে, তাহলে অবশ্যই, বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ আংশিক ভগ্নাংশ, এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যদি একটা অঙ্ক আসে, তার মানে আংশিক ভগ্নাংশ প্রশ্ন আসবে। আমি এমনটা বলছি না যে এখানে যে মানে 6টা প্রশ্ন আছে, এই আছে আংশিক ভগ্নাংশ আসবে। কোথা থেকে আসবে? এখান থেকে। আচ্ছা, আমরা এখানে নিচে তাকাবো, তোমরা একটু আমার সাথে সাথে তাকাবা কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। তোমরা এখানে ফার্স্ট দেখতে পাচ্ছ উৎপাদকে বিশ্লেষণ করো। এখান থেকে এই টপিকটা তোমরা পড়বা, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার কথা হলো এতগুলোকে পড়তে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে, তবে উৎপাদক বিশ্লেষণ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য ততই ভালো। এর পরবর্তীতে আমি নিচে নামবো। নিচে নামে তুমি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ 9 নম্বরটি। এই 9 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এই প্রশ্নটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তাই এটাকে তোমরা গুরুত্বের কাতারে রাখবা। আমরা কিন্তু সবগুলো ক্লাস করব, তার আগে আমরা প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা ক্লাস সম্পর্কে আগে ঠিকঠাকভাবে জানবো। আংশিক ভগ্নাংশকে তুমি যদি 100%-এর মধ্যে 200% দাও, তাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আংশিক ভগ্নাংশ থেকে 100% প্রশ্ন আসবে। আমি পূর্বে বললাম, আবার বললাম যে আংশিক ভগ্নাংশ থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, মানে এই জায়গা থেকে তারা প্রশ্ন মিস কখনোই করবে না। তো এটাকে খুবই গুরুত্ব সহকারে, এখানে 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নই করবা। এবং এখানে কিছু এক্সাম্পল আছে, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। এখান থেকে শুরু হয় না, এক্সাম্পলটা শুরু হয়েছে কত থেকে, এগুলো সবই আসলে আংশিক ভগ্নাংশ। আচ্ছা, এক্সাম্পলটা তোমাদের শুরু হয়েছে, এটাও আংশিক ভগ্নাংশ। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে। এটা কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠাটা আমি একটু দেখে 56 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 56। এই 56 থেকে তোমাদের আংশিক ভগ্নাংশ শুরু হয়েছে। তো উদাহরণ নাম্বার 23, খুবই গুরুত্ব সহকারে এই আংশিক ভগ্নাংশ করতে হবে। বিশেষ করে আংশিক ভগ্নাংশ খুবই মনোযোগ সহকারে করতে হবে, ভালোভাবে বুঝে ভালোভাবে করতে হবে। কেননা আংশিক ভগ্নাংশ সম্পর্কে তোমার যদি সঠিক ধারণা না থাকে, তাহলে মনে করো তুমি একটা সৃজনশীল প্রশ্ন হারালা। আংশিক ভগ্নাংশ করা মানেই একটা সৃজনশীল প্রশ্ন পারা। তারপর হলো উদাহরণ 24, খুবই গুরুত্ব সহকারে এই উদাহরণ 24 নম্বর প্রশ্নটাও করবা। এখানে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের একটা টপিক সম্পর্কে বিবরণ দেওয়া রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু সলভও করা রয়েছে। তোমরা এখানে দেখবে যে অঙ্কগুলো কিন্তু সলভ করা রয়েছে। তো এরপরে যদি আমরা আসি উদাহরণ নম্বর 25, খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আংশিক ভগ্নাংশের থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু হতে পারে না এই অধ্যায়টিতে। এই অধ্যায়তে অবশ্যই আংশিক ভগ্নাংশকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। উদাহরণ নম্বর 26, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এন্ড দেন আমরা নিচে আসবো উদাহরণ নম্বর 27, এটাও গুরুত্বপূর্ণ। আংশিক ভগ্নাংশের একটা প্রশ্নকেও মিস করা যাবে না, যতগুলো আছে আংশিক ভগ্নাংশে সবগুলো প্রশ্ন করবা। উদাহরণ নম্বর 28, এটাকেও করবা। আংশিক ভগ্নাংশ ওখানে আছে 5টা, এখানে আছে মনে হয় মোটামুটি 5টা, 10টা প্রশ্ন আছে। উদাহরণ নম্বর 29, এটাকেও করবা। আংশিক ভগ্নাংশ বলছে আমি কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? আংশিক ভগ্নাংশ তোমাদেরকে করতেই হবে। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে দাগানো হলো। এবার আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে যদি আসি, এখানে সৃজনশীল দেখতে পাচ্ছি, সৃজনশীল 12, সৃজনশীল 13, এবং আরো যদি নিচে আসে, এখানে তুমি দেখতে পারবা সৃজনশীল 14, 15, অনেকগুলো সৃজনশীল রয়েছে। এবার অর্ধবার্ষিক পরীক্ষাতে একটা কথা হলো যে সৃজনশীল প্রশ্ন থেকে তুমি 100% কম পাবে, এটা গ্যারান্টি। এবার প্রশ্ন হলো সব সৃজনশীল কখনোই ইম্পর্টেন্ট হতে পারে না। এবার এগুলোর মধ্যে কোন সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেইটা তোমাকে জানতে হবে। বোঝা গেল আমার কথা? তো এখান থেকে যদি আমি সবচেয়ে এখানের মধ্যে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব যদি আমাকে দিতে বলো যে ভাই আপনি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেন, আমি বলবো 14 নম্বর প্রশ্ন করো ভাইয়া। 14 নম্বর প্রশ্ন করো। এমনও হতে পারে যে একটা প্রশ্ন করে গেছো,
তুমি এই একটা প্রশ্নই কমন আসবে। আর অর্ধবার্ষিক পরীক্ষাতে এই যে বইয়ের শেষে যে প্রশ্নগুলো থাকে, অর্ধবার্ষিক পরীক্ষা কবে তোমরা জানো তো? যদি না জানো একটু বলে দিই। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কিন্তু 24 জুন অনুষ্ঠিত হবে, এবং এটা পূর্ব আগে বলে দিয়েছে, এখন পর্যন্ত এটা রয়েছে। পরবর্তী যদি চেঞ্জ করা হয় তোমাদের জানিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে টেনশন করো না। তো অর্ধবার্ষিকের বিষয়ে বিশেষ করে হায়ার ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলো জানা যেমন ইম্পর্টেন্ট, এগুলো করাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তাদের মধ্যে আবার ইম্পর্টেন্ট হলো তোমাদের এই 14 নম্বর যে প্রশ্নটা দেখছো হায়ার ম্যাথের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর 15, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে আমরা দিলাম 14 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, আর বাকি রইল 12 এবং 13 নম্বর প্রশ্ন। এর মধ্যে তোমরা যদি পারো, যদি আমি কথাটা বলছি, যদি পারো 13 নম্বরটি একটু করো, এখান থেকেও প্রশ্নটা আসতে পারে। তো মোটামুটি আমাদের প্রথম অধ্যায়ের যেই দাগগুলো অধ্যায়ের মধ্যে দেওয়া উচিত সেগুলো আমরা দিলাম। এবার আমরা আবার প্রথমে ফিরে যাব অধ্যায়ের শুরুতে। আমরা চেষ্টা করেছি এই অধ্যায় সম্পর্কিত আগে তোমাকে ভালোভাবে ডিটেলিং বোঝানো। অ্যান্ড আগে আমি কিন্তু এই অধ্যায়ের মধ্যে আবার কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রথম ক্লাসে বলছি, তাই আমি কোথায় গেলাম, আমি এত দূর চলে গেলাম কেন? আচ্ছা, আমি একটু কষ্ট করবো, তুমি একটু সবাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি অধ্যায় চলে আসছি, দ্বিতীয় অধ্যায়। এবার এই অধ্যায় সম্পর্কে আমি একটু বেসিক কনসেপ্টগুলো তোমাদের একটু বলতে চাই, মানে একটু জাস্ট জানবা যে কি রয়েছে এখানে। বীজগাণিতিক রাশি কি রয়েছে? প্রথমে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি চলক, ধ্রুবক, বহুপদী। চলক হলো এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো তোমরা ব্যবহার করো ছোট হাতের বড় হাতের, সেগুলো হলো চলক। ধ্রুবক হলো 1 থেকে শুরু করে যতগুলো সংখ্যা তোমরা ব্যবহার করো, 1 2 3 4 5 6 7, এগুলো হলো তাকে বলে ধ্রুবক। বহুপদী মানে চলক ধ্রুবক মিলে অনেকগুলো সংখ্যা থাকলে সেটা হলো বহুপদী। আচ্ছা, মোটামুটি বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার হলো। তারপরে এখানে আমরা একটু আসবো, এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে পি এক্স সমান একটা মান দেওয়া আছে, P2, P-2, P-12 এর মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা করেছো। তোমাদের যে সাধারণ যে ম্যাথগুলো রয়েছে, সাধারণ ম্যাথের অনুশীলনী 2.2 যারা করেছো তারা এই ম্যাথগুলো খুব অনায়াসে করেছো। তো সেখানে যারা করোনি তারা ম্যাথের ওই ক্লাসগুলো দেখবা, এই অঙ্কগুলো তোমরা অনায়াসে পেরে যাবা। আচ্ছা, তারপর হলো 3 চলক বিশিষ্ট বহুপদী। এখানে কিছু রয়েছে, নিচে কোনটি বহুপদী নির্ণয় করো। বহুপদী মানে 2টা বা 3টা পদ থাকলে সেটা বহুপদী। এটা এক পদী, এটা বহুপদী, এটা বহুপদী, এটা নর্মালি একটা পদী, এটা বহুপদী, তো এরকম রয়েছে। তো এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু তোমার প্রশ্ন আসছে না, তাও এমনকি নৈবেদিক প্রশ্ন আসতে পারে। তো নৈবেদিকের জন্য আমরা কখনোই গুরুত্ব দিয়ে করবো না, বাট আমি যেগুলো বলছি আপাতত তুমি ওগুলোই পড়ো। এই অধ্যায়ের মধ্যে যদি তুমি ওগুলো করতে পারো, ওগুলো যদি কভার করতে পারো, ওই প্রশ্নগুলো যদি তোমার আয়ত্তে আনতে পারো, তাহলে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে বীজগণিত 2য় অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে সে প্রশ্ন তুমি করতে পারবে 100%। যাই হোক, আজকের ক্লাস এতটুকুই রাখবো। নেক্সট ক্লাস থেকে আমরা এই ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম।